18 মাস বয়সের দেবেন্দ্র আর তার ভাই রবীন্দ্র। সফল ব্যবসায়ী নীল চৌহানের 2 ছেলে ছিল। প্রেম করে নীল বিয়ে করেছিল ন্যান্সিকে, মিষ্টি মেয়ে ন্যান্সি। আর ফুটফুটে 2 ছেলে সন্তান নিয়ে নীল এতটাই সুখী ছিল যে জীবনে তখন তার কোনো কিছুরই আর চাহিদা ছিল না। সবকিছুই বেশ সুন্দরভাবে চলছিল। কিন্তু 2003 সালের ফেব্রুয়ারিতে একটা ঝড় এসে পুরো পরিবারকে ধ্বংস করে সাথে নিয়ে চলে যায়। 5 সদস্যের এই সুখী পরিবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায়। আজকের গল্পটা এমন একজনকে নিয়ে, যে একটা সুখী সুন্দর পরিবারকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলেছে। গল্পটা একজন ভয়ঙ্কর প্রতারকের, যে কিনা যে কোনো কিছুর মূল্যে শুধু বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে চেয়েছিল। মায়া, মমতা, মনুষ্যত্ব, মূল্যবোধের কোনোটাই তার মধ্যে ছিল না। এমন হিংস্র আর ভয়ানক একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করার প্রায় সফল প্রয়াস ছিল তার। এই ঘটনাটা না ঘটলে কেউ হয়তো কল্পনাও করতে পারত না যে এমন কিছু সম্ভব। কেননা যখন আস্তে আস্তে রহস্যের উন্মোচন হয় এবং পুরো ঘটনা সবার সামনে আসে, তখন সাক্ষী হওয়া প্রতিটা মানুষ প্রায় হকচকিয়ে যায়। 2003 সালে নীল চৌহান লন্ডনের একটা সফল আর বেশ খ্যাত ফ্রুট ইম্পোর্টেশন ফার্মের মালিক ছিল। ফার্মটার নাম ছিল সিবা ফ্রেট। নীল বেশ হাসি খুশি স্বভাবের সুখী পরিবারের সুখী কর্তা ছিল। এমনকি বস হিসেবেও বেশ নরম এবং সহযোগী প্রকৃতির ছিল। এক কথায় বেশ ভালো মনের মানুষ ছিল। তার সহকর্মী এবং তার ফার্মে বাকি কর্মচারীদের কাছ থেকে জানা যায় যে নীলের এই হাস্যোজ্জ্বল স্বভাব আর সুন্দর আচার ব্যবহারের কারণে সবাই খুব স্বাচ্ছন্দ্যে তার সঙ্গে কাজ করত। পুরো ফার্মে তার একটা পরিবারের মতোই ছিল। নীল ব্যস্ত দিনগুলোতে সবার কাছে কাজের আগ্রহ বাড়ানোর জন্য হাসি তামাশা করত। সবার জন্য নিজ থেকে খাবারের ব্যবস্থা করত। নিজের খরচে পিৎজা, বার্গার আনত। তাদের মতে ফার্মের এত উন্নতি হওয়ার পেছনে নীলের স্বভাব অনেক বড় ভূমিকা পালন করেছিল। যেই ফার্মকে নীল এত ভালোবাসত, কে জানতো সেই ফার্মই নীলকে এমন দুর্দিন দেখাবে। 2003 সালের জানুয়ারিতে সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া এক ভদ্রলোক নীলের ফার্মে চাকরি নেয়, যার নাম ছিল কেনেথ রেগান। নীল জানতো যে ভদ্রলোক রেগান কারাগার থেকে মুক্তি পেয়ে তার ফার্মে চাকরির জন্য এসেছে। এমন অতীত সম্পর্ক জেনেও তাকে চাকরি দিতে নীল একটু দ্বিধা করেনি। তার ফার্মের কর্মচারীরা জানায় নীলের মন মানসিকতা এমন ছিল যে কেউ অপরাধ করলেও তাকে 2 বার এমনকি 10 থেকে 12 বার পর্যন্ত সুযোগ দিত নীল। আর সেই সুযোগ ব্যবহার করে রেগান একজন ডেলিভারি ড্রাইভার হিসেবে চাকরি নেয়। 5 বছর আগেও রেগান একজন সফল ড্রাগ স্মাগলার ছিল। তার বন্ধুরা তাকে ক্যাপ্টেন ক্যাশ বলে সম্বোধন করত। 90 দশকের শেষের দিকে বেশ নাম করে একজন ক্রিমিনাল ছিল রেগান। সেই সময় অনেকগুলো শিপিং কোম্পানি তার অধীনে ছিল, যেগুলোকে সে তার ড্রাগস অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য আনা নেওয়ার কাজে ব্যবহার করত। এলাকার বাকি সব উচ্চ বংশের ক্রিমিনালদের সাথে তার যোগাযোগ ছিল। সে নিজেও তাদের মতো জীবনযাপন করত। এরই মধ্যে লন্ডনের একটা হাই ক্লাস বারে রেগানের প্রথমবারের মতো তারকা এজেন্ট বেলিন্ডা ব্রুইনের সাথে দেখা হয়। বেলিন্ডার মতে রেগান দেখতে সুদর্শন হলেও দামি ঘড়ি, দামি পোশাক পরলেও উচ্চ শিক্ষিত ছিল না। রেগানকে ক্যাপ্টেন ক্যাশ বলা হতো, কারণ তার সাথে একটা ব্রিফকেসে সবসময় অনেক টাকা থাকতো। রেগান মনে করত এভাবে ব্রিফকেসের টাকা নিয়ে ঘোরাটা এক ধরনের স্মার্টনেস, কিন্তু এটা তার ভুল ধারণা ছিল। বেলিন্ডা তখনও বুঝতে পারেনি যে আস্তে আস্তে কোন অন্ধকার জগতের দিকে সে হাতছানি দিচ্ছিল। শুরু তখন হয় যখন গ্যাংস্টার রেগান বেলিন্ডার পেছনে লাগা শুরু করে এবং তাকে উত্তক্ত করতে থাকে। সে সারা দিন রাত বেলিন্ডাকে ফোন দিত আর ইমেলে লিখত যে সে কখনো কারোর জন্য এমনটা অনুভব করেনি। তবে রেগানের পাগলামি দেখে বেলিন্ডার বরং সন্দেহ হতো যে এত কম সময়ে কারো সম্পর্কে কিছু না জেনে কেউ কারোর জন্য কিভাবে এত পাগল হয়। এরই মধ্যে বেলিন্ডার বন্ধুরা তার কাছে জানতে চায় যে তার সাথে রেগানের মতো লোকের সম্পর্ক কিভাবে হয়। তখন বেলিন্ডা বলে, আমি শুধু তাকে চিনি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন ওর বন্ধুরা বলে রেগান সবাইকে বলে বেড়াচ্ছে যে বেলিন্ডা তার প্রেমিকা। এতে বেলিন্ডা প্রচন্ড রেগে যায়। তারপর কয়েকদিনের মধ্যেই রেগানকে গ্রেফতার করা হয়। তাকে 25 কিলোগ্রাম হেরোইন সহ হাতে নাতে ধরা হয়। এবার তার 4 বছরের শাস্তি হয়, কারণ এর আগে 18 বছর কারাগারে শাস্তি কাটিয়েছিল রেগান। কারাগারে থাকা অবস্থায় রেগান আরো 12টা ক্রিমিনালের সম্পর্কে পুলিশকে জানায়। পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়, কিন্তু বের হওয়ার 4 বছরের মধ্যেই রেগান তার পুরনো অবতারে ফিরে যায়। শাস্তির 18 বছর পর কারাগার থেকে বের হয়ে শুরুতে সে একদম অর্থশূন্য ছিল। বাবার সাথে একটা ছোট রুমে থাকতো।
তবে ড্রাগ ডিলার ড্রাইভার হিসেবে পুনরায় কাজ শুরু করার জন্য সে যেন একদম অস্থির হয়েছিল এবং তখনই তার নীলের ফার্ম নজরে পড়ে, যেটাকে সে তার ড্রাগ ডিলিং বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারত। তাই সে দেরি না করে নিজের কোম্পানি দখল করার পরিকল্পনা তৈরি করল, এমন পরিকল্পনা যেটার বাস্তবায়ন হওয়ার কথা কেউ কল্পনাও করতে পারবে না। পরিকল্পনার প্রথম পদক্ষেপ, রিগান নীলকে জালে ফাঁসানোর চেষ্টা করে। তার কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই রিগান নীলকে একটা প্রস্তাব দেয়, যে প্রস্তাবে সে নীলকে জানায় যে কিছু বিনিয়োগকারী ক্রেতা নীলের ফার্মটা কিনতে চায়। সে নীলকে $3 মিলিয়ন অফার দেয়, যেটা সেই মুহূর্তে নীলের কাছে যথেষ্ট মনে হয়, কারণ তার স্ত্রী ন্যান্সি চাইছিল যে সে সময় নীল সেই ফার্ম থেকে রিটায়ার করুক বা বিরতি নিয়ে ভারতে ফেরত চলে যাক। বিশেষ করে ছোট ছেলে রবীন্দ্র হওয়ার পর নীলের স্ত্রী ন্যান্সি ভারতে ফেরত যাওয়ার জন্য অস্থির হয়েছিল। ন্যান্সি এমনিতেও ভারতকে অনেক মনে করছিল, কারণ তার জন্ম ভারতে। তাছাড়া সে তার 2 ছেলেকে ভারতীয় উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্বিগ্ন ছিল, কেননা তার ধারণা সেই পরিমাণ উচ্চশিক্ষার ব্যবস্থা ইউকেতে নেই। সবকিছু ভেবে নীল সে অফারে রাজি হয়ে গেল, আর তারপর পরেই রিগান তার পরিকল্পনার পরবর্তী পদক্ষেপ বাস্তবায়ন করার কথা ভাবতে লাগলো। মজার বিষয় হচ্ছে, রিগানের চোখ শুধু নীলের ফার্মের উপরেই ছিল না, সে নীলের সবকিছুই হাতড়ে নিতে চেয়েছিল। এরই মধ্যে বেলিন্ডা তার চেলসির বাসা ছেড়ে দিয়ে ডেভনের নতুন বাসা নেয়। গত 4 বছর রিগান তাকে উত্ত্যক্ত করার সুযোগ পায়নি। কারাগার থেকে বের হওয়া মাত্রই সে বেলিন্ডাকে একাধারে মোবাইলে মেসেজ পাঠানো শুরু করে। সেদিন তাকে জানায় তার কাছে বেলিন্ডার জন্য একটা ভালো ব্যবসার প্রস্তাব আছে। সে সময় বেলিন্ডার কাঁধে কিছু ঋণ তো ছিলই, তার সাথে 2টা ছোট ছোট বাচ্চার প্রাইভেট স্কুলে পড়ানোর খরচও ছিল। তাই খুব বেশি চিন্তা না করে বেলিন্ডা রিগানের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। রিগান বেলিন্ডাকে জানায় যে সে শীঘ্রই সেবা ফ্রেইটের মালিক হবে এবং তখন বেলিন্ডাকে সে ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে চাকরি দেবে। যদিও বেলিন্ডার এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরে রিগান তাকে মোটা অঙ্কের বেতনে সপ্তাহে 2 দিন কাজ করার চাকরি দিল। সে প্রথমে বেলিন্ডাকে £54,000 কথা বলেছিল, পরে বেলিন্ডা বলে এতে তার হবে না। তখন সে বেলিন্ডাকে £72,000 প্রস্তাব দেয়, আর বেলিন্ডা তাতে রাজি হয়ে যায়। এই চাকরির প্রস্তাব রিগানকে যখন তখন বেলিন্ডার বাসায় যাওয়া আসা করার একটা সুযোগ করে দিল। বেলিন্ডা চাকরিতে জয়েন করার আরো অনেক আগে থেকেই রিগান তার বাসায় কারণে অকারণে আসতে শুরু করলো। আসলে তার নজর ছিল বেলিন্ডার বাসার সামনে যে জমিটা আছে সে জমির উপর। সে প্রায় বলতো যে বাসার সামনে এত গাছপালা আগাছা দেখতে তার ভালো লাগে না, তাই সে কিছু গাছপালা ভেঙে মাটি পাকা করে দেবে। রিগান বেলিন্ডাকে বলতো সে তার জন্য এই জায়গাটাকে অনেক সুন্দর বানাবে, পুরো জমিটাকে একটা অন্যরকম রূপ দেবে। এদিকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই নীল ক্রেতাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল, আর ঠিক ভ্যালেন্টাইন্স ডে এর আগের বৃহস্পতিবার সে তার অফিসের স্টাফদের বলে একটা মিটিং এর জন্য অফিস থেকে বের হয়ে যায়। মিটিং আর শেষ হয় না, কিন্তু এরপর একবার সোমবার ফার্মের কর্মচারীরা এক অদ্ভুত অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হয়। রিগান নীলে সই করে একটা চিঠি সবাইকে দেখায়, যে চিঠিতে সে রিগানকে ফার্মের মালিক ঘোষণা করে। সেখানে লেখা থাকে যে রিগানের কাছে সেই ফার্মটা সে বিক্রি করে দিয়েছে। সবার কাছে একটু খটকা লাগলেও যখন তারা জানতে পারে তখন আর কিছুই বলে না, কারণ চিঠিতে লেখা থাকে যে ন্যান্সি আর তার সন্তানদের কথা ভেবে সে ভারত চলে যাচ্ছে, তাই সে ফার্ম বিক্রি করে দিয়েছে। ফার্মে তখন অনেক ব্যস্ত সময় যাচ্ছিল, তাই এই বিষয় নিয়ে খুব বেশি ভাবার সময় কারো কাছে ছিল না, তাই তারা তাদের মতো কাজ করতে শুরু করে। এদিকে বেলিন্ডা তার নিজের ডেস্কে সবকিছু দেখাশোনা করতে শুরু করে দেয়। প্রথম দিন ঠিক মতো কাজে আসলেও পরের দিন বেলিন্ডা একটু অসুস্থ হয়ে যায়, তাই সে অফিসে এসে কিছুক্ষণ পরে তার বাসার দিকে চলে যায়। বাসার কাছাকাছি পৌঁছে গেলে বেলিন্ডা সেখানে যা দেখতে পায় সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখে কয়েকজন মিলে তার বাসার সামনের জমিতে থাকা মাটি খুঁড়ছিল। সেখানে রিগানের 2 বন্ধু উইলিয়াম সেলসি আর পিটার রিস ছিল। বেলিন্ডা প্রচন্ড রেগে যায়, কিন্তু তাকে শান্ত করার জন্য রিগানের বন্ধুরা তাকে বলে যে তারা পয় নিষ্কাশনের রাস্তা বানানোর ব্যবস্থা করছে। কিন্তু বেলিন্ডা শান্ত হচ্ছিল না, কারণ তারা অনেক বড় একটা গর্ত খুঁড়েছিল যেটা ঠিক জমির মাঝখানে ছিল। বেলিন্ডার কথা হচ্ছে তার অনুমতি না নিয়ে এমন কিছু করার বিষয়টা সে একদমই পছন্দ করছে না, কিন্তু তারা কেউ বেলিন্ডার কথা গ্রাহ্য করল না। এদিকে রিগান তার $1 মিলিয়ন মালিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রায় সক্ষম হয়ে গিয়েছিল। এত বড় ফার্মটাকে সে খুব সহজেই তার ড্রাগ আনা নেওয়ার ব্যবসার কাজে লাগাতে শুরু করেছিল। 5 বছর ধরে রিগান বেলিন্ডার পেছন পেছন ঘুরলেও সে সময়টায় সে বেলিন্ডাকে রীতিমতো ব্যবহার করছিল।
কিন্তু এদিকে সফলতার পেছনের কালো অন্ধকার রহস্য উদ্ঘাটন হওয়ার সময় হয়ে আসছিল। 12,000 মাইল দূরে অঙ্কুর বর্মা নিউজিল্যান্ডে একজন সাংবাদিক হিসেবে কাজ করছিল, যার বোন ন্যান্সি তার স্বামী সন্তান নিয়ে ইংল্যান্ডে থাকছিল। এর মধ্যে অঙ্কুর ভাবছিল তার বোনকে দেখতে যাবে। সে অনেক উত্তেজিত ছিল, কারণ প্রায় 9 বছর পর সে তার একমাত্র বোনকে দেখবে। তবে অঙ্কুর একটু চিন্তিত হয়ে পড়ছিল, কারণ সে প্রতিদিনই তার মা আর বোনের সাথে ফোনে কথা বলতো, কিন্তু বিগত কয়েকদিন ধরে তাদেরকে সে ফোনে পাচ্ছিল না। 15 ফেব্রুয়ারি থেকে তাদের দুজনের একজনকেও সে ফোনে পাচ্ছিল না। কারোর সাথে যোগাযোগ করতে না পেরে, কোনো উপায় না পেয়ে অঙ্কুর তার বোনের এলাকার মেট্রোপলিটন পুলিশকে তাদের খোঁজ নিতে অনুরোধ করে। বাসায় তালা ঝুলতে থাকা দেখে নীলের পাড়া প্রতিবেশীরা সবাই মনে করে নীল আসলে তার পরিবারকে নিয়ে ভারত চলে গেছে। পুলিশ এসে খোঁজ করে যায়, কিন্তু বাসা তালা দিয়ে দেখে পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে তারা মনে করে নীল স্বেচ্ছায় বাসা ছেড়ে পরিবার নিয়ে কোথাও গিয়েছে। এটা জানতে পেরে অঙ্কুর ভারতে খোঁজ খবর নেয়, কিন্তু সেখানেও তাদের কোনো খোঁজ খবর না পাওয়ায় সে দেরি না করে তার বোনের বাসায় তাদের খোঁজ নিতে চলে আসে। সেখানে যাওয়ার পর অঙ্কুর প্রায় হকচকিয়ে যায়। সে দেখে বাসার ভেতর বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, থালা বাসন, আসবাবপত্র সবকিছুই খুব স্বাভাবিকভাবে পড়ে আছে। এমনকি রান্নাঘরে রান্না করা খাবারও সে দেখতে পায়। তবে অঙ্কুর সবচেয়ে অবাক হয় যখন সে দেখে তার মায়ের প্রার্থনার বই সেখানে পড়ে আছে, কারণ তার মা কখনোই সে প্রার্থনার বই ছাড়া কোথাও যেত না। অঙ্কুরের কথা হচ্ছে, 3 জন প্রাপ্তবয়স্ক আর 2টা ছোট বাচ্চার মোট 5 জনের পরিবার সবাই কিভাবে একদম হারিয়ে যেতে পারে। বাসার এমন অবস্থা দেখে অঙ্কুর পুলিশে খবর দেয়। সে জানায় যে নীল যদি তার পরিবারের সবাইকে নিয়ে বাসা থেকে স্বেচ্ছায় অন্য কোথায় যেত, তাহলে সে তার মালামাল, আসবাবপত্র সব নিয়ে যেত। তাছাড়া বাসার পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে সে বাসার মানুষগুলোর অনুমতি ছাড়া তাদেরকে সেখান থেকে অন্য কোথাও নেওয়া হয়েছে। অঙ্কুরের কথা প্রমাণ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করা শুরু করে। DCIND তার তদন্ত শুরু করে সে ব্যক্তিকে দিয়ে যে নীলকে হারিয়ে যাওয়ার দিন শেষবারের মতো দেখেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছে। রিগানের সাথে পুলিশ তদন্ত করা শুরু করে। রিগান পুলিশকে জানায় যে কোম্পানি নিয়ে নীল অনেক ঋণে ডুবেছিল, তাই কোনো রকম কোম্পানি বিক্রি করে নীল তার পরিবার নিয়ে ভারত চলে গেছে। তবে গোয়েন্দা পুলিশ দল রিগানের এই গল্পে বিশ্বাস করেনি। তারা ফরেন্সিক টেকনোলজি ব্যবহার করে রিগান এবং নীলের ফোন শেষবারের মতো কোথায় অ্যাক্টিভ ছিল সেটা বের করবার জন্য। নীলের গায়েব হয়ে যাওয়ার দিন নীল এবং রিগানের ফোন তার বাসা থেকে একটু দূরে একটা গ্রামে ট্র্যাক করা যায়, আর সেই সূত্র ধরে তারা প্রায় বেলিন্ডার বাসার কাছাকাছি চলে যায় এবং তখন তারা বেলিন্ডার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। নীল যখন জানতে পারে পুলিশ বেলিন্ডার বাসায় যেতে চাইছে, তখন সে অনেক রেগে যায় এবং বেলিন্ডাকে বলে যাতে পুলিশকে ফোন দিয়ে তার সাথে অন্য কোথাও দেখা করতে এবং কোনোভাবে যাতে বেলিন্ডার বাসার আশেপাশেও না আসে। এদিকে রিগান একজন ঠক ব্যবসায়ীকে নাটক করবার জন্য ঠিক করে। সে ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানায় যে সে নীলের সাথে এয়ারপোর্টে দেখা করতে যাচ্ছে, যেখানে নীল জাল পাসপোর্ট নিতে আসবে। সে আরো বলে যে নীল সম্পর্কে জানতে পেরে সে পুলিশকে নীলের ব্যাপারে জানালো এবং এতে করে সে নিজে একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে খুব স্বস্তি পেল। এই ফোন কলটা পাওয়ার পর পুলিশ বেলিন্ডাকে ফোন দিয়ে জানায় যে তারা তার বাসায় যাবে না, এমনকি বেলিন্ডার সাথে যোগাযোগ করার প্রয়োজনও হয়তো আর পড়বে না। এ ব্যাপারে নিশ্চিত হতে তখন আবার রিগান বেলিন্ডাকে ফোন দেয় যে আদৌ পুলিশ তাদের বেলিন্ডার বাসায় যাওয়ার সিদ্ধান্ত পাল্টেছে কিনা। তখন বেলিন্ডা তার কথা সম্মতি দেয়, আর উত্তরে রিগান তাকে জানায় যে পুলিশ নীলকে গ্রেফতার করতে এয়ারপোর্ট যাচ্ছে। সেদিন ছিল রবিবার, আর সেই ইস্টার সানডেতে বেলিন্ডা তার বাচ্চাদের নিয়ে শহরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। সে সময় রিগান তার বন্ধুকে নিয়ে হঠাৎ করে তার বাসায় এসে হাজির হয়। সে বেলিন্ডাকে বলে জমির খননের কিছু কাজ বাকি ছিল, সেগুলো সে করে ফেলতে চায়। বেলিন্ডা কিছু বুঝতে পারে না কি করবে, আবার মনে করে যে রিগান তাকে আর্থিকভাবে অনেক সাহায্য করেছে, তাই সে রিগানকে আর মানা করতে পারে না। এদিকে 2 দিন পর পুলিশ নীলকে হাতে নাতে ধরতে সেখানে যায় যেখানে নীলের পাসপোর্ট নিতে আসবার কথা। সেখানে তারা সেই ব্যক্তিকেও দেখতে পায় যে পুলিশকে ফোন দিয়ে তথ্য দিয়েছিল। সেই ঠক ব্যবসায়ী রিগানের সঙ্গে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে রিগান এবং সেই ব্যক্তির কাছে একটা ফোন আর একটা মেসেজ আসে।
সেই ফোন আর মেসেজ পাওয়ার পর তারা এমন একটা ভাব ধরে যে তাদের পরিকল্পনায় কোন একটা গড়মিল হয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা জানায় যে নীল তাদের সাথে করা ডিল ভেঙে দিয়েছে, কারণ নীল বুঝতে পেরেছে যে পুলিশকে তারা এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। তারা রিগানের কাছ থেকে সেই ফোন নম্বর নিয়ে নীলকে ট্রেস করার চেষ্টা করে, কিন্তু নাম্বারটা রেজিস্টার্ড না থাকায় তারা ব্যর্থ হয়। এসব নাটকের পর পুলিশ সিদ্ধান্ত নেয় তারা তাদের আগের পরিকল্পনা অনুযায়ী যাবে। তারা বেলিন্ডাকে তাদের অফিসে আসতে বলে, আর সাথে রেগানের সাথে তার সম্পর্ক ছিল কি ছিল না সবকিছু খুলে বলতে বলে। কিন্তু বেলিন্ডা জানায় যে বলার মতন তেমন কিছুই নেই। তবে পুলিশ স্টেশনে আসার আগে রেগান বেলিন্ডাকে বলেছিল তার বাসার সামনে জমির খনন সম্পর্কে যদি পুলিশ কোনো প্রশ্ন করে তাহলে যাতে বেলিন্ডা বলে রেগান শুধু মাটিতে পানি দিয়ে মাটি পাকা করতে বেলিন্ডাকে সাহায্য করেছিল, তাছাড়া আর কিছুই না। কিন্তু আসলে রেগান কি করেছিল সেটা জানতে পেরে পুলিশ রীতিমতো হক চকিয়ে যায়। সে তার পুরো টিম নিয়ে সাথে সাথে বেলিন্ডার বাসার জন্য রওনা হয়। যদিও তারা বেলিন্ডার বাসায় গিয়ে অনেক কিছু উদ্ঘাটন করার আশায় ছিল, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবেই তারা বেলিন্ডার বাসার মাটি খুঁড়ে পুরো জায়গা খনন করে ও কোনো কিছু উদ্ঘাটন করতে পারেনি। বিশেষজ্ঞরা 5 দিন বেলিন্ডার বাসার জমি খনন করে পরীক্ষা করে, কিন্তু কিছুই পায় না। এপ্রিল 2003-এ বোনমাউথ ডরসেটের সমুদ্রে এক বাবা ও তার ছেলে স্পিড বোট চালিয়ে সমুদ্রে ঘুরছিল। হঠাৎ করে তারা একটা বডি পানিতে ভাসতে দেখে। বডিটা অনেক বড় আর অনেক ভারী হয়েছিল। দেরি না করে তারা 999-এ কল দেয়। তারা দুজন মিলে বডিটাকে তাদের স্পিড বোটে নিয়ে আসে। প্রায় 3 ঘন্টা তারা উদ্ধারকারী টিমের জন্য অপেক্ষা করে। টিম আসলে বডি নিয়ে মর্গে যায়। বডি আইডেন্টিফাই করার জন্য যখন পুলিশ ন্যান্সির ভাই অঙ্কুরকে খবর দেয় তখন ওর সাথে সাথে মর্গে যায়। মৃতদেহের চেহারা দেখে অঙ্কুর বুঝতে পারে এটা নীল। তবে নীলের পুরো মুখ স্কচ টেপ দিয়ে অনেক শক্তভাবে বাঁধা ছিল এবং মাথার পেছনে ভয়াবহ আঘাত দেখে তারা বুঝতে পারে যে নীলকে কত কষ্ট দিয়ে মারা হয়েছিল। এদিকে বেলিন্ডার বাসার সামনে তদন্ত করে পুলিশ মাটি থেকে অনেকগুলো প্রমাণ পায়। তারা নীলের চুল, ন্যান্সির পোড়া কাপড়, গহনা সহ অনেক কিছু পায় এবং সেখান থেকে তারা ধরে নেয় যে নীল সহ পুরো পরিবারকে খুন করে প্রথমে বাসার সামনে জমিতে চাপা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে বোটে করে সমুদ্রে মৃতদেহগুলো ভাসিয়ে দেওয়া হয়েছিল। ফার্মের কর্মচারীদের এতদিন একটা আশা ছিল যে একদিন তাদের বস নীলকে ফিরে পাবে, কিন্তু তার মৃতদেহ পাওয়ার পর তাদের সে আশা এখন ঘুরে বালি। তারা ততক্ষণে নীল সম্পর্কে জানতে পারলেও পরবর্তীতে নীলের স্ত্রী ন্যান্সি এবং তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারা তখন আশা করছিল যে হয়তো নীলের স্ত্রী এবং বাচ্চারা বেঁচে আছে। সমুদ্রে নীলের লাশ পেয়ে পুলিশ বুঝতে পেরেছিল যে পুরো পরিবারকে বেলিন্ডার বাসার সামনে থেকে হত্যা করে সেখানে মাটিতে পুঁতে রাখে, আবার সেখান থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। তাই তখন তারা 5 জনকেই খুন হওয়ার এই রহস্যময়টাকে সবচেয়ে উচ্চ পর্যায়ের কেস এ ঘোষণা করে। অবশ্যই সেই সময় সন্দেহের প্রধান কাঠগড়ায় ছিল রেগান। পুলিশ তখন রেগানের অতীত এবং বর্তমান সম্পর্কে সব ধরনের তথ্য উদ্ঘাটন করা শুরু করে। তারা পিটার রিচ সম্পর্কে জানতে পারে যে কিনা খুন হওয়ার সময় রেগানের সাথে ছিল। সে খুন করেনি, কিন্তু তখন সে বুঝতে পারে যে পুলিশ প্রায় রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। তখন ভয় পেয়ে সে তার বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে সেখান থেকে পালিয়ে যায়। তার মা ওয়েন্ডি পাওয়েল সময় নষ্ট না করে পুলিশকে জানায়, আর মাত্র 12 দিনের মধ্যে পুলিশ পিটারকে গ্রেফতার করে। পিটারকে জিজ্ঞাসাবাদ করলে পিটার বলে তার মা মিথ্যা কথা বলছে। তখন প্রমাণ না পাওয়ায় পুরো বিষয়টার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয় না। তবে 3 সপ্তাহ পরে এক জেলে সমুদ্রে আরেকটা মৃতদেহ পায়। সেটা ন্যান্সির মৃতদেহ ছিল। পুলিশ অঙ্কুরকে জানে ন্যান্সির মৃতদেহ প্রায় পচে গিয়েছে, কিন্তু অঙ্কুর তারপরে ন্যান্সির মৃতদেহ দেখতে চায়। সে বলে তার কাছে এটা একটা কঙ্কালসার দেহ নয়, এটা তার একমাত্র ছোট বোন। পুলিশ রেগানকে 2 মাসের মধ্যে বেলজিয়ামে খুঁজে বের করে, আর তার 6 সপ্তাহ পরে রেগানের পার্টনার উইলিয়াম সামনে আসে। রেগান, পিটার, উইলিয়াম 3 জনই পুলিশের হাজতে বন্দী ছিল, কিন্তু কেউ কারো মুখ থেকে একটা শব্দ বের করছিল না। 2 বছর পর 2005 সালের এপ্রিল মাসে গোয়েন্দা পুলিশের টিম 3 জনের ফোনের সব রেকর্ড হাতে পায়। যেদিন ঘটনা ঘটেছিল সেই দিনের সব রেকর্ড বের করে অবশেষে জানতে পারে যে নীলকে কোথায় মারা হয়েছিল। তারা সাদা কাগজে নীলের করা কিছু হাতে করা সই খুঁজে পায়। তারা নীলের মুখে স্কচ টেপ দিয়ে আটকে তাকে দম বন্ধ করে মেরে ফেলার হুমকি দেয়। তারপর সে সই করে, কিন্তু একই সাথে নীল পুলিশের জন্য সবচেয়ে বড় প্রমাণ রেখে যায়।
নীলের ফ্যামিলিকে কিভাবে মারা হয়েছে সেটা পুলিশ জানতে না পারলেও ততক্ষণে পুলিশ এতটুকু জানতে পেরেছিল যে নীলকে রিগানের বাসাতেই তার ফার্ম হাউসে খুন করা হয়েছে। পরিবারকে মারার জন্য কোনো শত্রুতার প্রয়োজন ছিল না। সে ভয় পাচ্ছিল যে ন্যান্সি বেঁচে থাকলে ন্যান্সির কারণে হয়তো পুরো সম্পত্তি লাভের আশা গড়ে বালি হবে। তাই নিমেষে তার শার্ট পরিবর্তন করার মতোই সে পরিবারের বাকি সদস্য অর্থাৎ ন্যান্সি, তার মা এবং তার 2 সন্তানকে মেরে ফেলে। রিগানের পরবর্তীতে তার বাসায় পুরো ইন্টেরিয়ার পরিবর্তন করে ফেলে, আসবাবপত্র থেকে রং থেকে শুরু করে সবকিছু, যাতে করে পুলিশ কোনো রকম প্রমাণ কোনো কিছু খুঁজে বের করতে না পারে। তবে যেমনটা বললাম, রিগান কোনো প্রমাণ না রাখলেও মৃত্যুর আগ মুহূর্তে নীল প্রমাণ রেখে গিয়েছিল, যে প্রমাণ 8 মাস ধরে কারো চোখে পড়েনি। নীলের পোস্টমর্টমের সময় তার পায়ের মোজায় একটা ছোট্ট কাগজের টুকরো পাওয়া যায়। সেই কাগজের টুকরোটা অনেক ভাগে ভাগ করা ছিল। সেটা শুকিয়ে অনেক যত্ন করে খুলে তার ভেতরে লেখাগুলো পড়ে জানা যায় যে 2003 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এটা বানানো হয়েছিল, যে চুক্তিতে রেগান নীলের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। প্রায় 9 মাস শুনানিতে কোর্টের জজ পিটারকে 23 বছরের কারাদণ্ড, উইলিয়াম আর রেগানকে 5 বার পরপর যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। তার মৃত্যুর আগ পর্যন্ত জেলে থাকবে। এদিকে আরো কিছুদিন পর সেই সমুদ্র থেকেই ন্যান্সির মায়ের লাশ উদ্ধার করা হয়, কিন্তু 18 মাস বয়সের দেবেন্দ্র আর 8 সপ্তাহ বয়সের রবীন্দ্রর লাশ আর পাওয়া যায়নি। অঙ্কুর এখনো দুঃস্বপ্ন দেখে আসলে কার সামনে কাকে মারা হয়েছিল, তার মায়ের সামনে ন্যান্সিকে নাকি ন্যান্সির সামনে তার মাকে আর তার সন্তানদের মারা হয়েছিল। কতটা কষ্টকর ছিল দুজনের জন্য এই ধরনের একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাওয়া, কল্পনাও করা যায় না। অঙ্কুর হয়তো কখনোই এই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে না। সে তার ভাগ্নেদের কখনোই দেখতে পারেনি, শুধু হত্যাকাণ্ডের 2 দিন আগের একটা ভিডিও ফুটেজে শেষবারের মতো তার বোন এবং ভাগ্নেদের দেখেছিল।